হ্যালো মেয়েরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করেছিলাম, সেখানে পদের ব্যক্তার্থ যথার্থ ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকেও আমরা তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সেখানে অবধারণ আছে, যে অবধারণ কাকে বলে, দুটি পদের মধ্যে যে সম্পর্ক তার মানসিক প্রক্রিয়াকে অবধারণ বলে। তাহলে অবধারণ কাকে বলে? দুটি ধারণার মধ্যে যে মানসিক সম্পর্ক তাকে অবধারণ বলে। সেটা হচ্ছে স্বীকারও হতে পারে, অস্বীকারও হতে পারে। যেমন চিনি হয় মিষ্টি, চিনি এবং মিষ্টি দুইটি ধারণা। হ্যাঁ, যখন আমি বলি চিনি হয় মিষ্টি, সেটা হয় অবধারণ। অর্থাৎ অবধারণ হচ্ছে মানসিক প্রক্রিয়া। তোমার শর্ট কোশ্চেনে একে বা দুই আসতে পারে অবধারণ কাকে বলে। অবধারণ শব্দটা তোমাদের কাছে এখন নতুন, যুক্তিবিদ্যায় তোমরা মনে হয় প্রথম পেলে। তাহলে অবধারণ কি? দুইটা ধারণার মানসিক প্রক্রিয়াকে অবধারণ বলে। সেটা তোমরা 81 পেজে পাবে। দেখো, অবধারণ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যাকে চেতনার প্রাথমিক স্তর বলা হয়। অবধারণের সাহায্যে আমরা দুটি সার্বিক ধারণাকে মনে মনে তুলনা করে তাদের মধ্যে একটি সম্বন্ধ স্থাপন করি। যখন আমরা বলি কাক হয় কালো, তখন কাক ও কালো দুটি সার্বিক ধারণাকে মনে মনে তুলনা করে কালো গুণটি কাকের সম্পর্কে স্বীকার করি। পক্ষান্তরে যখন আমরা বলি কোনো মানুষ নয় নিখুঁত, তখন মানুষ এবং নিখুঁত এই দুটি সার্বিক ধারণাকে মনে মনে তুলনা করে মানুষ সম্পর্কে নিখুঁত গুণটি অস্বীকার করি। অর্থাৎ অবধারণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। দুইটি ধারণাকে যখন আমরা একসঙ্গে যুক্ত করে প্রকাশ করি তাকেই অবধারণ বলা হয়। ক্লিয়ার সবার কাছে? এগুলি শর্ট কোশ্চেন হিসেবে আসবে, শর্টভাবেই পড়বে। এরপরে আসে যে যুক্তিবাক্যের গঠন, অর্থাৎ একটা যুক্তিবাক্য কীভাবে গঠন করা হয়। এর আগেও আমরা পেয়েছি যে যুক্তিবিদ্যার ভাষায় একটি যুক্তিবাক্য তোমার সেখানে থাকবে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক, তাই না? যেমন আমি লিখি তোমার কাছে, তোমাদের যুক্তিবাক্য। যে রহিম হয় একজন মানুষ, এটা কিভাবে যুক্তিবাক্য বলছে? যে তোমার এখানে রহিমটা হচ্ছে উদ্দেশ্য, হয় হচ্ছে সংযোজক এবং মানুষ হচ্ছে তোমার বিধেয়। তাহলে বলছে যে যদি আসে যে যুক্তিবাক্যের গঠন কিভাবে হয়, তখন তোমাকে এইভাবে দিতে হবে যে যুক্তিবিদ্যার মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবাক্য। যুক্তির বৈধতা অবৈধতা নির্ভর করে যুক্তিবাক্যের উপর। এর জন্য যুক্তিবিদ্যার যুক্তিবাক্যের ভূমিকা অগ্রগণ্য। যুক্তিবাক্যকে বিশ্লেষণ করা হয় পদ ও অনুমানের দিক থেকে। অনুমানের দিক থেকে যুক্তিবাক্য হচ্ছে মানুষের অনুমানের এমন একটি অংশ যেখানে কোনো একটি অবস্থা বিশ্লেষণ করা হয় এবং ওই বিশ্লেষণটি সত্য বা মিথ্যা হতে পারে। তো এত কঠিন কথায় যাওয়ার দরকার নাই যে যুক্তিবাক্য কাকে বলে। যে যুক্তিবাক্য আমরা তাকেই বলবো যার মধ্যে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক রয়েছে। আচ্ছা, তাহলে এই যে দেখো যুক্তিবাক্যের গঠন, যে একটা যুক্তিবাক্য যদি আমরা গঠন করতে চাই তার মধ্যে তিনটা ব্যাপার থাকতে হবে। একটা হচ্ছে উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। এখানে প্রথম অংশটা হচ্ছে উদ্দেশ্য। আমরা সেটা সেই প্রাইমারি লেভেল থেকেই জানি যে উদ্দেশ্য কাকে বলে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে নতুন, এই যে হয়, এটা হচ্ছে সংযোজক। এই সংযোজক কি করেছে? তোমার উদ্দেশ্য এবং বিধেয়কে একসঙ্গে যুক্ত করেছে, আর মানুষটা হচ্ছে বিধেয়। তাহলে একটা যুক্তিবাক্যের কয়টা অংশ? একটা যুক্তিবাক্যের তিনটা অংশ এমসিকিউতে থাকবে: উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। অর্থাৎ আমরা যদি কাউকে যুক্তিবাক্য বলতে চাই তাকে তার মধ্যে কি থাকতে হবে? উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট, আর সংযোজক হচ্ছে কপলা, আর বিধেয় হচ্ছে তোমার কি সাবজেক্ট, প্রেডিকেট। বিধেয় হচ্ছে প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট এবং কপলা। অর্থাৎ একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় থাকবে। অর্থাৎ একটা যুক্তিবাক্য গঠন করা হয় উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় নিয়ে। সবার কাছে পরিষ্কার? আচ্ছা, এরপরে আসে যে সংযোজকের প্রকৃতি বা কাজ। আচ্ছা, তোমার কাছে সংযোজকের প্রকৃতি বা কাজ 3-এরও আসতে পারে, 4-এরও আসতে পারে। তো সংযোজকের কাজ বা প্রকৃতি কি বলছে? যে সংযোজক কি করে? একটা বাক্যের মধ্যে যে উদ্দেশ্য এবং বিধেয় পদ থাকে তার মধ্যে যে সম্বন্ধ স্থাপন করে তাকেই সংযোজক বলা হয়। এখানে যেমন
রহিম হয় একজন মানুষ, একটা বাক্য। এখানে কি করছে, রহিম এবং মানুষকে অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়কে এই যে হয়, এটা হচ্ছে তোমার সংযোজক। ও কি করছে, একটা সম্পর্ক স্থাপন করছে, অর্থাৎ এটা হচ্ছে সদর্থক, মানে হ্যাঁ বোধক। রহিম হয় একজন মানুষ, এটা হচ্ছে যে হয় শব্দটা, এই হয় শব্দটা হচ্ছে তোমার সংযোজক। তাহলে সংযোজকের কাজ কি? সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা। মূল কথা কি, সংযোজকের কাজ কি? সংযোজকের কাজ হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এইভাবে এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি। যদি তোমার কি হয়, একটু বড় করে আসে যে সংযোজকের ভূমিকা বা কাজ কি, 3-4 আসে, তখন তুমি মূল কথাটা দিবে যে সংযোজকের কাজ হচ্ছে একটা বাক্যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা। যেমন কি করে, একটা বিয়েতে ঘটক পাত্র এবং পাত্রের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, সংযোজকের ভূমিকাও ঠিক তেমনি। এইভাবে উদাহরণটা দিয়ে একটু বড় করে দিবে। মেনলি এটা 2-এর আসে, ওই 1 লাইন 2 লাইন দিলেই হবে। আচ্ছা, এইখানে তোমার বলছে যে সংযোজক কী হতে পারে, সদর্থক নয়ার্থক হতে পারে। অর্থাৎ তোমার বাক্যের তাৎপর্য বা অর্থ অনুযায়ী সংযোজক কখনো সদর্থক হয়, হই, হন ইত্যাদি হতে পারে, নতবা নয়, নই, নন ইত্যাদিও হতে পারে। অর্থাৎ হাবোধক নাবোধক দুইটাই হতে পারে। এগুলি একদম সোজা, কঠিন কিছু না। আচ্ছা, এটা হচ্ছে তোমার 82 পেজে দেখে নিবে যুক্তিবাক্যের গঠন, সংযোজকের প্রকৃতি বা কাজ বা সংযোজকের ভূমিকা। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন যুক্তিবিদ দেখা যায়, ওনারা কেউ কেউ বলছে যে সংযোজক সদর্থক হবে না নয়ার্থক হবে। এইটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, সেদিকে আমাদের না যাওয়াই ভালো। সংযোজক বলতে আমরা কি বুঝি এটুকু জানলেই হবে। হ্যাঁ, এরপরে তোমার আসে যে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ। অর্থাৎ গুণ আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? সার্বিক সদর্থক আর সংক্ষেপে নাম হচ্ছে এ, সার্বিক নয়ার্থক আর সংক্ষেপে নাম হচ্ছে ই, বিশেষ সদর্থক আর সাংকেতিক নাম হচ্ছে আই, বিশেষ নয়ার্থক আর সংক্ষেপে নাম হচ্ছে ও। তাহলে কি বললাম, গুণ আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। তোমার গুণ আর পরিমাণটা বেশি ইম্পর্টেন্ট। গুণ আর পরিমাণ অনুসারে যুক্তিবাক্যে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে, এমসিকিউতে থাকবে। আচ্ছা, 4 ভাগে। প্রথম হচ্ছে সার্বিক সদর্থক, তারপরে এটার নাম হচ্ছে সাংকেতিক বা সংক্ষেপে এ, তারপর হচ্ছে সার্বিক নয়ার্থক আর সাংকেতিক নাম হচ্ছে ই, বিশেষ সদর্থক আর সাংকেতিক নাম হচ্ছে আই, এবং বিশেষ নয়ার্থক আর সাংকেতিক নাম হচ্ছে ও। হ্যাঁ, এগুলির সংজ্ঞাগুলি আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে যে কাকে বলে। বলছে যে যুক্তিবাক্যে বিধেয়পদ উদ্দেশ্যপদের সম্পূর্ণ ব্যক্তর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। বলছে যে সার্বিক সদর্থক কাকে বলে, বলছে যে যুক্তিবাক্যে তোমার কি করে, বিধেয়পদ উদ্দেশ্যপদের সামগ্রিক ব্যক্তর্থ মানে সংখ্যা বা পরিমাণকে স্বীকার করে, তাকে বলা হয় সার্বিক সদর্থক বা এ বাক্য। যেমন সকল দার্শনিক হয় জ্ঞানী, এখানে দার্শনিক বলতে সকল দার্শনিককেই নেওয়া হয়েছে, এটা হচ্ছে সার্বিক সদর্থক। অর্থাৎ সমস্ত ব্যক্তর্থ বা সংখ্যাটাকে নেওয়া হয়েছে দার্শনিকের। যখন সমস্ত স্বীকার করে সেটা হয় সার্বিক, যখন অল্প স্বীকার করে বা অস্বীকার করে সেটা হচ্ছে বিশেষ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধেয়পদ উদ্দেশ্যপদের সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য, যে যুক্তিবাক্যে বিধেয়পদ উদ্দেশ্যপদের সমগ্র ব্যক্তার্থ অস্বীকার করে তাকে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য বলে। কি বলছে যে যুক্তিবাক্যে কি করা হয়, তোমার বিধেয়পদ উদ্দেশ্যপদের সামগ্রিক ব্যক্তার্থকে অস্বীকার করে, এই যে অস্বীকার, নয়ার্থক অস্বীকার করে, সামগ্রিক ব্যক্তার্থকে যখন অস্বীকার করে তাকে বলা হয় যে তোমার সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। অর্থাৎ সার্বিক সদর্থকে সমস্ত ব্যক্তার্থ স্বীকার করে, সার্বিক নয়ার্থকে সার্বিক ব্যক্তার্থ অস্বীকার করে। আর সার্বিক নয়ার্থক যুক্তিবাক্যের প্রতীক কি, তোমার প্রতীক বা চিহ্ন বা সাংকেতিক চিহ্নটা হচ্ছে ই বাক্য। যেমন তোমার এখানে বলছে কোনো মানুষ নয় গরু, অর্থাৎ কোনো বলতে একজনও মানুষ কি নয়, গরু নয়। এখন মানুষ বলতে সবাইকে অস্বীকার করা হয়েছে, এটা হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। এরপরে তোমার আসে যে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা আই বাক্য। যে যুক্তিবাক্যে তোমার কি করা হয়, ব্যক্তার্থটাকে আংশিক স্বীকার করা হয় তাকে বলা হয় বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে মানে কিছু বা অল্প বা বিশেষ সংখ্যাকে প্রকাশ করা হয় বা বোঝানো হয় তাকে বলা হয় তোমার বিশেষ সদর্থক যুক্তিবাক্য। যেমন কিছু মানুষ হয় শিক্ষিত, এখানে শিক্ষিত বলতে যারা আছে তাদের মধ্যে অল্প
বা একটা অংশকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরই স্বীকার করা হয়েছে। এটা হচ্ছে তোমার কি বিশেষ সদর্থক যুক্তিবাক্য, অর্থাৎ যেখানে ব্যক্তার্থটা সম্পূর্ণ না বুঝিয়ে অংশবিশেষ বোঝানো হয়, সেটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা ই বাক্য। এবার হচ্ছে তোমার বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ প্রথম আমরা বললাম বিশেষ সদর্থক আই বাক্য, আর বিশেষ নয়ার্থক হচ্ছে তোমার ও বাক্য। বিশেষ নয়ার্থক বাক্য কাকে বলে? বলছে যে যে যুক্তি বাক্যে তোমার কী করা হয়, সামগ্রিক ব্যক্তার্থকে না বুঝিয়ে আংশিক ব্যক্তার্থকে তোমার অস্বীকার করা হয়, তাকে বলা হয় বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। আর বিশেষ নয়ার্থক যুক্তিবাক্যের সাংকেতিক চিহ্নটা হচ্ছে তোমার ও বাক্য। তাহলে এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। তো গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যটা আমাদের মনে রাখতে হবে। সার্বিক সদর্থক বা এ বাক্য, সার্বিক নয়ার্থক বা ই বাক্য, বিশেষ সদর্থক আই বাক্য, বিশেষ নয়ার্থক ও বাক্য, এটা সবাইকে পড়তে হবে। আর তোমার প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে যে অবধারণ কাকে বলে, তারপরে হচ্ছে যুক্তিবাক্যের গঠনটা দেখতে হবে, তারপরে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগটা দেখতে হবে। সবই রিডিং পড়বা, আশা করি সবাই পড়তেছ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।